কৃষ্ণনগরের মানুষকে এই যে বাংলাদেশি এই যেটা উনি তুলছেন যে ইস্যুটা, এটা বলার মানেই হচ্ছে যে ও আবার সিএ করতে হবে, এনআরসি করতে হবে। এটা তাদের একটা পুরো প্ল্যান, গেম প্ল্যান। কোনো নাম কাটা ঢোকানো এই পুরো জিনিসটা এটা একটা প্রক্রিয়ার অংশ। সেটা অত্যন্ত ট্রান্সপারেন্ট এবং মানে নির্ভুল ওয়েতে হওয়া উচিত। এটা একদম ক্লিয়ার আমাদের কাছে। এখানে কে হিন্দু, কে মুসলিম, কে বাঙালি, কে বিহারি এটা বিষয় নয়। এখন ইলেকশন কমিশনের লেজে গোবরে অবস্থা। এখন তারা বলছেন যে আমরা আধারের সাথে ভোটার লিঙ্ক করব। এতদিন ধরে তারা কি করছিলেন? তাদের অভিযোগের কোনো সারমর্ম আছে? তারা আগে বলুন যে কি করে পশ্চিমবঙ্গের একজন ভোটারের সাথে গুজরাটের একজন ভোটারের এপিক নাম্বার মেলে। এটা আগে শুভেন্দু অধিকারীকে জবাব দিতে বলুন। তারা সম্পূর্ণভাবে বাইরে থেকে মোটামুটি 30-32 লক্ষ মানুষকে পশ্চিমবঙ্গে ঢোকানোর প্ল্যান করেছিল। আর প্রতিশ্রুতির এর কোনো মানে আছে? তাঁরই তো দল বিজেপি তো একটা সর্বভারতীয় দল, তারা কেন্দ্রে ক্ষমতায় আছে। তাদের কোথায় বছরে 2 কোটি চাকরি কই? তারপরে আমাদের ব্যাংকে 15 লাখ টাকা দেবে বলেছিল, কই? এখানে কোনো কিছু হলেই লোকে মারপিট দাঙ্গা এগুলো করছে। সেখানে বেশ কিছু নিষিদ্ধ সংগঠন তারাও কোনোভাবে মাথাচাড়া দিচ্ছে। সেখানে মানে এই যে মাওবাদ সেটা নিয়ে চর্চা হচ্ছে, সেটার ফসল ফলানো হচ্ছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তো আমার তো মনে হয় একটা মানে সারা রাজ্যের সুরক্ষার জন্য এবং ক্যাম্পাসের সুরক্ষার জন্য পুলিশ তো সেখানে থাকতেই পারে না। তারা ধর্ম নিয়ে রাজনীতি করে কি করে না সেটা তো তাদের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে উঠে আসছে। এই শুভেন্দু অধিকারী তো ঠিক 1 সপ্তাহ আগে বলেছে যে মুসলিম বিধায়কদের তুলে তুলে ফেলে দেবো, রাস্তায় ফেলবো, বিধানসভার বাইরে ফেলবো। এই কথাটা তিনিই বলেছেন। যাদবপুর যেহেতু একটা এডুকেশনাল ইনস্টিটিউট, এখানে ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে, তাদের এগেনস্টে যদি কেস করা হয় বা এই ধরনের মানে কি বলবো ঘৃণ্য ভয়ঙ্কর আইডিওলজি যারা চাষ করছে তাদের এগেনস্টে যদি অ্যাকশন নেওয়া হয় তো তাহলে অনেক মানুষের জীবনের একটা পার্মানেন্ট ক্ষতি হয়ে যাবে। 34 বছর ধরে কারা ক্ষমতায় ছিল? কারা একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে নিজেদের তোলাবাজির জন্য। হিন্দু ভোটারকে ডেকে বলা হচ্ছে আপনি বাংলাদেশি। ভোটার তালিকা থেকে হিন্দুদেরই নাম কেটে দেওয়া হচ্ছে, এমনটাই বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী। কি বলবেন? শুভেন্দু অধিকারী এখন উন্মাদ হয়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে তাদের ভুয়ো ভোটার ঢোকানোর প্ল্যানটা ধরে ফেলার পরে তারা এখন বুঝতে পারছেন না কি করবেন। তারা ধরেই রেখেছিলেন যে 5% বাইরের ভুতুরে ভোটার তারা ঢুকিয়ে পশ্চিমবঙ্গে তারা জয়লাভ করবে, ঠিক যেরকমটা তারা মহারাষ্ট্রে করেছে, ঠিক যেরকমটা তারা দিল্লিতে করেছে। তারা ওই একই মডেলটা পশ্চিমবঙ্গে প্ল্যান করার চেষ্টা করছিল। ওই জন্য আজকে এই সমস্ত ভুলভাল কথা বলছে। আর কৃষ্ণনগরের মানুষকে এই যে বাংলাদেশি এই যেটা উনি তুলছেন যে ইস্যুটা, এটা বলার মানেই হচ্ছে যে ও আবার সিএ করতে হবে, এনআরসি করতে হবে। এটা তাদের একটা পুরো প্ল্যান, গেম প্ল্যান। এবার কোনো মানুষের যদি ধরুন আধার কার্ড, ভোটার কার্ড, এরাই তো আধার কার্ড ক্যান্সেল করে দিচ্ছিল না হঠাৎ করে। এই কৃষ্ণনগর, নদিয়া এই এরিয়াতেই প্রচুর মানুষের আধার কার্ড ক্যান্সেলেশন হয়েছিল। সেটা নিয়ে যদি আজকে যদি প্রশাসনের কারোর যদি কোনো প্রশ্ন থাকে, সেটা যদি করা হয়ে থাকে, এটা একটা প্রক্রিয়ার অংশ। কিন্তু এই ঝামেলাগুলো কে পাকিয়েছে? এটা তো বিজেপিই পাকিয়েছে। সেই জন্য তারা আজকে এই কথাগুলো বলছে। তাদের পুরো গেম প্ল্যানটা আমরা ধরে ফেলেছি। তারা সম্পূর্ণভাবে বাইরে থেকে মোটামুটি 30-32 লক্ষ মানুষকে পশ্চিমবঙ্গে ঢোকানোর প্ল্যান করেছিল। তারা সেটা বিহার থেকে হোক, গুজরাট থেকে হোক, হরিয়ানা, জম্মু কাশ্মীর এই সমস্ত জায়গা থেকে তারা লোক ঢোকানোর চেষ্টা করছে। ভোটার বাতিল করে দেওয়া হয়েছে। সেটা তো হবেই, কারণ সেই নাম্বারগুলো অনেক ডুপ্লিকেশন যেগুলো হয়েছে সেই জায়গাগুলো তো দেখতে হবে। তো প্রত্যেকটা জিনিস এখন খতিয়ে দেখতে হবে। এখন ইলেকশন কমিশনের লেজে গোবরে অবস্থা। এখন তারা বলছেন যে আমরা আধারের সাথে ভোটার লিঙ্ক করব। এতদিন ধরে তারা কি করছিলেন? তারা তো বলছিলেন যে এপিক নাম্বার ইউনিক। আর সত্যি তো ইউনিকই তো হওয়া উচিত। যে কোনো আইডেন্টিটি কার্ড সেটা তো মানুষের তো একটা ইউনিক নাম্বার হওয়া উচিত। আমার ভোটার আইডি কার্ডের নাম্বার আর তোমার নাম্বারটা যদি মিলে যায় তো তাহলে তো আমরা ভোট দিতে পারবো না। আর এটা একদম ইলেকশন কমিশনের পুরো রুলসেই আছে। যদি এরকম হয় তাহলে রিফিউজাল অফ ভোটিং হবে। তো সেই জায়গায় এই ব্যাপারটা অত্যন্ত ক্লিয়ার যে এই ঝামেলাটা তারা পাকাচ্ছেন এবং এখন তারা লেজে গোবরে অবস্থা। শুভেন্দু অধিকারী বলছেন যে গত 27 ফেব্রুয়ারি থেকে এই নাম কাটা শুরু হয়েছে, যার বিষয়ে ইতিমধ্যে ইলেকশন কমিশনকে তারা তলব করছেন কৃষ্ণনগরে বিডিওকে স্যাক করার জন্য। না না, সেটা তারা অভিযোগ করতেই পারেন। তাদের অভিযোগের কোনো সারমর্ম আছে? তারা আগে বলুন যে কি করে পশ্চিমবঙ্গের একজন ভোটারের সাথে গুজরাটের একজন ভোটারের এপিক নাম্বার মেলে। এটা আগে শুভেন্দু অধিকারীকে জবাব দিতে বলুন। তাদের এই ধরনের এই মানে খেয়ালি পোলাও অনেক আমরা খেয়েছি। আর পশ্চিমবঙ্গের মানুষ মানে সবটা বুঝে গেছে। অহিন্দু নাম থাকলে অহিন্দু নাম থাকলে, অহিন্দু নাম যদি কেটে দেওয়া হয় তাহলে তো তাদের খুশি হওয়ারই কথা।
আমি তাদের বক্তব্যের কোনো মানে খুঁজে পাই না। এই যে তারা বলছে বাংলাদেশি, বাংলায় তো অহিন্দু অনেকে বসবাস করে। অবশ্যই প্রথমত সেটা নিয়ে তাদের এটা তুলছে, সেটাই তো হাস্যকর বিষয়। কোনো নাম কাটা ঢোকানো এই পুরো জিনিসটা এটা একটা প্রক্রিয়ার অংশ, সেটা অত্যন্ত ট্রান্সপারেন্ট এবং নির্ভুল ওয়েতে হওয়া উচিত। এটা একদম ক্লিয়ার আমাদের কাছে। এখানে কে হিন্দু, কে মুসলিম, কে বাঙালি, কে বিহারি, এটা বিষয় নয়। বাংলার ভোটার, সে বাংলার বাসিন্দা হলে সে বাংলায় সে ভোটাধিকার প্রয়োগ করবে, এটা একদম ক্লিয়ার। কেউ একজন বাইরে থেকে এখন ঢোকাবে, সেটা যদি বাংলাদেশ থেকেও একজন আসে, সেটার দায়ও তো তাদের। বাংলাদেশ থেকে লোকে ঢুকছে কি করে এখানে, এটা আমাদের স্পষ্ট করে শুভেন্দু অধিকারী বলুক যে তার অমিত শাহের যে স্বরাষ্ট্র দপ্তর তারা কি করছে, বিএসএফ কি করছে। প্রতিবাদে আগামীতে কৃষ্ণনগর এবং বাগদাতে শান্তিপূর্ণ করুন, উনি সব করবেন, তারপর ওনার হাত ছড়ে যাবে, সেটা নিয়ে উনি নাটক করবেন। এই নাটকবাজিগুলো করার জন্যই এখন শুভেন্দু অধিকারী ন্যায়ালয়ে তো আপনারা দেখাবেন না, আপনাদের মিডিয়া যাতে একটু কভার করে সেই জন্য তো তিনি এই ধরনের নাটক তার করবেন, করতেই পারেন, তাতে কিছু যায় আসে না। কারণ ইলেকশন কমিশন, একদম কেন্দ্রীয় ইলেকশন কমিশন যাকে অ্যাপয়েন্ট করেছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, তাকে উত্তর দিতে হবে যে কী করে ভোটার কার্ডের এই ডুপ্লিকেশনটা হচ্ছে। সেই উত্তরটা তারা যতদিন না দিতে পারবেন এই সমস্ত ভুলভাল এটা ওটা ইস্যু তুলে কোনো লাভ হবে না। এই ভোটার সমস্যা নিয়ে ইতিমধ্যে সর্বদলকে একত্রিত করে ইলেকশন কমিশনের তরফ থেকে বৈঠকও ডাকা হয়েছে। হ্যাঁ, এটার পুরোপুরি ক্রেডিটটা যায় মমতা ব্যানার্জি, কারণ তাদেরকে পুরো একদম মানুষের সামনে তাদের মুখোশটা পুরো টেনে খুলে দিয়েছেন। এবং সারা বাংলায় তৃণমূল কর্মীরা আজকে বাড়ি বাড়ি যাচ্ছে, এই ভোটার লিস্ট স্ক্রুটিনি করছে। তারা তো বুঝতে পারছে তাদের মুখোশটা টেনে খুলে দিয়েছে, বোঝা যাচ্ছে যে এটা ইলেকশন কমিশন এবং বিজেপির এটা একটা গেম প্ল্যান ছিল। শুভেন্দু অধিকারী মাঝে মাঝেই বলে, দেখবেন 5% ভোট যদি বেড়ে যায়, 5% হিন্দুরা যদি এক্সট্রা ভোট দেয়, তাহলেই তৃণমূল কংগ্রেসের গণেশ উল্টে যাবে। এই কথাটা মাঝে মাঝেই শুভেন্দু অধিকারী বলেন। এই 5% ভোটারটা উনি চাইছেন বাইরে থেকে আসুন, সেটাই তাদের গেম প্ল্যান ছিল, সেটা সম্পূর্ণভাবে আমরা ভেস্তে দিয়েছি। আচ্ছা, ইতিমধ্যে আমরা জানি যে শুভেন্দু অধিকারী তিনি ভোট নিয়ে আগামী বছরে বেশ কিছু প্রতিশ্রুতিও দিয়েছেন। আপনারা সর্বত্র দাবি করেন যে তারা ধর্ম নিয়ে রাজনীতি করে বঙ্গ বিজেপি থেকে কেন্দ্র বিজেপি। সেক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছেন ক্ষমতায় এলে 3,000 টাকা করে দেবেন, পাশাপাশি বিদ্যুৎ সরবরাহের বিষয়ে তারা তুলে ধরেছেন, এসএসসি পরীক্ষা নিতান্ত তারা কি সুযোগ সুবিধা তারা দেবেন, তারা যদি ক্ষমতায় তারা তুলে ধরছেন। তারপরেও কি আপনারা বলবেন যে তারা হিন্দু বা ধর্ম নিয়ে রাজনীতি করে? না, তারা ধর্ম নিয়ে রাজনীতি করে কি করে না সেটা তো তাদের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে উঠে আসছে। এই শুভেন্দু অধিকারী তো ঠিক এক সপ্তাহ আগে বলেছে যে মুসলিম বিধায়কদের তুলে তুলে ফেলে দেবো, রাস্তায় ফেলবো, বিধানসভার বাইরে ফেলবো, এই কথাটা তিনিই বলেছেন। তো হিন্দু মুসলিমের রাজনীতিটা পশ্চিমবঙ্গে কারা আমদানি করেছে এটা পশ্চিমবঙ্গের মানুষ জানেন, তো এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। তার প্রতিশ্রুতির কোনো মানে আছে? শুভেন্দু অধিকারীর কথায় কোনো মানুষে এটা বিশ্বাস করবে শুভেন্দু অধিকারীর কথা, যিনি কিনা বলেছিলেন মমতা ব্যানার্জিকে 1,00,000 ভোটে না হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেবো। তিনি এখন সারা বাংলা জুড়ে তিনি 4 বছর ধরে দাপিয়ে বেড়াচ্ছেন। কিন্তু বলেছেন ভবানীপুরে লড়বেন। হ্যাঁ, লড়ুন না। আবার তো বলছেন যে আমি বিজেপির ক্যান্ডিডেট দিয়ে হারাবো। ফার্স্টে বললো নিজে দাঁড়াবো, তারপরে এখন ভয় পেয়ে গেছে। এখন বুঝে গেছে যে ভবানীপুরে তো আর করা যাবে না, লোডশেডিং করা যাবে না, সেই জিনিসটা তিনি ভালো করে বুঝে গেছেন। তো সেই জন্য তিনি এখন ব্যাকট্র্যাক করছেন। আর তার প্রতিশ্রুতির এর কোনো মানে আছে? তাঁরই তো দল, বিজেপি তো একটা সর্বভারতীয় দল, তারা কেন্দ্রে ক্ষমতায় আছে। তাদের কোথায় বছরে 2 কোটি চাকরি কই? তারপরে আমাদের ব্যাংকে 15 লাখ টাকা দেবে বলেছিল, কই? তাদের কোন প্রতিশ্রুতিটা তারা রেখেছেন? গঙ্গা বলেছিল সাফ হবে, হয়েছে? গঙ্গায় তো ফিকাল কলিফর্মসে ভর্তি। তো ওই জন্য তারা যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো রাখতে পারেনি, বলেছিল দেশ বিক্রি করব না, আর এখন ট্রাম্পের কাছে গিয়ে নত স্বীকার করছে। তো সেই জন্য নরেন্দ্র মোদীর কথা বা বিজেপির কথা কেউ শোনে না। আর শুভেন্দু অধিকারীর কথা কি বলবো, একটা বদ্ধ উন্মাদ একজন, তার বক্তব্যের কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না। ইতিমধ্যে আমরা জানি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি ঘটনা ঘটে এবং তার পরবর্তী একের পর এক অধ্যায় সকলের সামনে এসেছে। ইতিমধ্যে যে বিষয়টিকে নজর দেব যে তৃণমূলে যারা শিক্ষাকর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যে যাদবপুরে পুলিশ ফাঁড়ি চান, এমনটাই দাবি করেছেন। এবং এর আগে উপাচার্য তিনি স্কুলে দ্বিতীয়বার এই ঘটনার পর প্রবেশ করার পরে তিনি নিজেই বলেছেন যে তার কাছে একটি প্রস্তাব এসেছে পুলিশ ফাঁড়ির। সেখানে দাঁড়িয়ে এসএফআই বা ছাত্র সংগঠনের তরফ থেকে সরাসরি তারা বলেছেন যে তারা পুলিশ ফাঁড়ি চান না বিশ্ববিদ্যালয়ে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নেই কেন, শুধুমাত্র যাদবপুরেই কেন হবে?
কেন বিভিন্ন যে মেডিকেল কলেজেসগুলো আছে সেই সমস্ত মেডিকেল কলেজে তো পুলিশ আউটপোস্ট আছে। এই যে আরজি করের এত বড় যে কেসটা হয়ে গেল, তো পুরো ব্যাপারটা তো ইনভেস্টিগেশন স্টার্টই হয়েছিল আরজি করের বাইরে যেই টালা থানার যেই আউটপোস্ট আছে সেখানে ফার্স্ট ইনফরমেশন গেছিলো। এবং এই ব্যাপারটা এটা তো হওয়াই উচিত, কারণ যাদবপুর ইউনিভার্সিটি এতটা মানে সেন্সিটিভ, এতটা স্পর্শকাতর হয়ে গেছে, সেখানে কোনো কিছু হলেই লোকে মারপিট দাঙ্গা এগুলো করছে। সেখানে বেশ কিছু নিষিদ্ধ সংগঠন তারাও কোনোভাবে মাথাচাড়া দিচ্ছে। সেখানে মানে এই যে মাওবাদ সেটা নিয়ে চর্চা হচ্ছে, সেটার ফসল ফলানো হচ্ছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তো আমার তো মনে হয় একটা মানে সারা রাজ্যের সুরক্ষার জন্য এবং ক্যাম্পাসের সুরক্ষার জন্য পুলিশ তো সেখানে থাকতেই পারে। এবং অবশ্যই ছাত্র সংগঠন থেকে তো বলছে আরে তারা ছাত্র সংগঠন, তা কারা ছাত্র সংগঠন? এরা সিপিএমের ওই লোকগুলো যারা 34 বছর ধরে সারা বাংলায় লোককে মেরেছে এবং যাদবপুরের মতন একটা ক্যাম্পাসে যেখানে পড়াশোনার এত একটা হাইলি একটা অ্যাক্লেমড ইনস্টিটিউশন, সেখানে এই ধরনের মানে রাজনীতি সেখানে তারা চাষ করছেন। তো সেই জায়গাটাতে তো মানে আমাদের স্টেটকে তো সেটা নিয়ে ভাবতে হবে। তো সেটার জন্য আমার মনে হয় একদমই প্রয়োজন। এবং সেখানে যে হারে র্যাগিং হয়, যে হারে মহিলারা মলেস্টেড হয়, যে হারে বাইরের থেকে কেউ যদি মানে সে যদি সরকারি পদেও থাকেন কেউ, তারা নিগৃহীত হচ্ছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে তো অবশ্যই সেখানে একটা সুরক্ষার জন্য তো পুলিশ আউটপোস্ট থাকা উচিত। আগে তো এই ছাত্র সংগঠনই বলেছিল না আমরা সিসিটিভি হতে দেবো না। সিসিটিভি না হলে আমরা কি করে জানতে পারতাম যে যাদবপুরে এরকমভাবে মলেস্টেশন চলছে, এই চলছে? গোটার মানে ক্যাম্পাসটাকে সেখানে মদের বোতল আরও কি পাওয়া যায় সেগুলো আপনারা একদিন আপনারা চলে যাবেন, গিয়ে দেখবেন কি পাওয়া যায় সেখানে। তো সেই রকম একটা মানে এডুকেশনাল ইনস্টিটিউট তো সেটা তো আর মানে কি বলবো, আমি আর অন্য কোনো ভাষা ব্যবহার করতে পারছি না। তো এডুকেশনাল ইনস্টিটিউটের যেই সুরক্ষা সেটা দেখা রাজ্যের দায়িত্ব। এডুকেশন এবং হোম দুটোই স্টেট লিস্ট সাবজেক্ট, এটা রাজ্যকে দেখা উচিত বলে আমি মনে করি। এবং তৃণমূলের ছাত্র পরিষদ বা শিক্ষাবন্ধু বা ওয়েবকুপা তারা যেই দাবি করেছেন উপাচার্যের কাছে সেটা যথার্থ বলে মনে করি। এবং উপাচার্যের উচিত পুলিশ থানাকে জানিয়ে সেখানে একটা আউটপোস্ট তৈরি করার ব্যবস্থা করা। দাদা এই প্রশ্ন প্রসঙ্গেই তুমি মাওবাদী যে মানে প্রশ্নটা বা প্রসঙ্গটা তুলে ধরলে, ইতিমধ্যে আমরা জানি যে অমিত শাহ তিনি বলেছেন যে এই মাসের মধ্যে মাওবাদকে তিনি শেষ করে দেবেন, এমন একটা হুঁশিয়ারি একটা হুঙ্কার দিয়েছেন। সেটা তিনি মমতা ব্যানার্জির থেকে একটু টিউশন নিতে পারেন এই বিষয়টা। কারণ মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে প্রথমেই জঙ্গলমহলকে ঠান্ডা করে দিয়েছেন। তিনি সেখানে যা মাওবাদী যা অ্যাক্টিভিটিস হতো পুরো জিনিসটাকে বন্ধ করেছেন। এবার যাদবপুর যেহেতু একটা এডুকেশনাল ইনস্টিটিউট, এখানে ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে, তাদের এগেনস্টে যদি কেস করা হয় বা এই ধরনের মানে কি বলবো ঘৃণ্য ভয়ঙ্কর আইডিওলজি যারা চাষ করছে তাদের এগেনস্টে যদি অ্যাকশন নেওয়া হয়, তো তাহলে অনেক মানুষের জীবনের একটা পার্মানেন্ট ক্ষতি হয়ে যাবে। তো সেই জন্য হয়তো রাজ্য সরকার এই জায়গাটায় কিছুটা নমনীয়তা দেখায়, যেটা অন্যান্য যেটা জঙ্গলে যে জিনিসটা করা যাবে না। কিন্তু এরা তো এই আরবান নাক্সাল তৈরি হচ্ছে, এটাকে তো সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে বলে আমি অ্যাবসলিউটলি মনে করি। এবং অমিত শাহ যদি তিনি চান, তার উচিত মমতা ব্যানার্জির সাথে কথা বলা, এবং সেখানে শুধু পশ্চিমবঙ্গে নয়। এই ভাবনাটাকে আপনি সাধুবাদ জানাচ্ছেন? না, সাধুবাদ জানানো এটা তো থাকা তো উচিতই নয়। আমি তো বরঞ্চ অমিত শাহকে প্রশ্ন করতে পারি, আপনি এই বিগত 6 বছর ধরে তাহলে আপনি তো হোম মিনিস্টার আছেন, তো এতদিন পরে আপনার জিনিসটা মনে হলো যে আপনাকে এখন গিয়ে মানে ন্যাক্সালিজমটাকে শেষ করতে হবে? এটা তো মানে এই ধরনের এক্সট্রিমিজম, এটা কি মানে ভারতবর্ষে কি এটা অ্যালাউড? এটা তো অলরেডি নিষিদ্ধ। মাওয়িজম তো ইন্ডিয়াতে নিষিদ্ধ। তো সেই জিনিসটাকে আপনাকে শেষ করতে হবে, নির্মূল করতে হবে, সেটা এতদিনে আপনার মাথায় আসছে? মমতা ব্যানার্জি তো ডে ওয়ানে ক্ষমতায় যখন এসছেন তিনি তো এর জিনিসটা ঠান্ডা করে দিয়েছেন। আর এমন না যে মাওবাদী দেখেই শ্যুট করো, খুন করো, সেটা আমি বলছি না। মানে লোকে তো নিজেরা অস্ত্র সারেন্ডার করে তারা তো মেন স্ট্রিমে ফিরে এসছে। যারা এখানে পশ্চিমবঙ্গে যারা মাওয়িজমের সাথে যুক্ত ছিল তারা হোমগার্ডের চাকরি পেয়েছে, বিভিন্ন তাদের অ্যালাওয়েন্সেস দেওয়া হয়েছে। তো সেই ধরনের একটা কোনো প্রকল্প তিনি যদি নেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তো তাহলে তো সেটা ভালো। তার জন্য তিনি মমতা ব্যানার্জি এবং অন্যান্য যেই ধরনের ন্যাক্সাল অ্যাফেক্টেড স্টেটস আছে তাদের মুখ্যমন্ত্রীদের সাথে তিনি একটু আলোচনা করুন, নিয়ে একটা দেশের স্বার্থে একটা পজিটিভ পদক্ষেপ নিন, এটাই চাইবো।
আচ্ছা দাদা, একটা শেষ প্রশ্ন করব। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী লন্ডন সফরে রয়েছেন এবং সেখান থেকে ভারতীয় দূতাবাসে একটি অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন এবং সেখানে মুখ্যমন্ত্রী একটি দাবি রেখেছেন। তার যে বক্তব্য, আমি স্পষ্ট সেটাই বলবো যে কলকাতা থেকে লন্ডন বেশি দূরে নয়, আমরা একটা সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা চাইছি। এই দাবিটা মুখ্যমন্ত্রী রেখেছেন। এর আগেও এই ধরনের দাবি আমরা শুনেছি মুখ্যমন্ত্রীর মুখে, কিন্তু এই দাবি নিয়ে বিরোধীদের যে বক্তব্য যে আগে এই যোগাযোগ ব্যবস্থাটা ছিল, শিল্প না থাকার কারণে সেই যোগাযোগ ব্যবস্থাটা ছিন্ন হয়েছে। তো ঠিকই আছে, মুখ্যমন্ত্রী যদি শিল্প যদি সব উঠে গিয়ে থাকে, কাদের জন্য উঠে গেছে? 34 বছর ধরে কারা ক্ষমতায় ছিল? কারা একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে নিজেদের তোলাবাজির জন্য? সিপিএম সরকার করেছে এই জিনিসটা। তো সেই জন্য যদি সেটা বন্ধ হয়ে গিয়ে থাকে, তো মুখ্যমন্ত্রী যদি আবারও ঠিক যেরকমভাবে তিনি পশ্চিমবঙ্গে শিল্পায়নের জন্য সর্বতভাবে চেষ্টা করছেন, তিনি এতগুলো বিজিপিএস মিটিং করেছেন এবং তিনি ওখানে যে গেছেন সেখানেও কিন্তু বেশ কিছু শিল্পপতিদের নিয়ে গেছেন এবং সেখানেও বেশ কিছু শিল্পপতিদের সাথে তিনি আলোচনা করবেন যাতে পশ্চিমবঙ্গে বিনিয়োগ আসে। তো সেটা তো তার একটা মানে কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু সেখানে একটা ডিরেক্ট একটা ইন্টারন্যাশনাল এয়ারলাইন এটা থাকবে না কেন? এটা তো একটা খুব ক্লিয়ার প্রশ্ন। তো সেই জিনিসটা অবশ্যই তৈরি হওয়া উচিত, কারণ যদি দিল্লি থেকে থাকতে পারে, যদি বম্বে থেকে থাকতে পারে, বম্বে যদি ভারতবর্ষের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল হয়, পশ্চিমবঙ্গ কালচারাল ক্যাপিটাল, তো সেই জায়গা থেকে আমাদের একটা ডাইরেক্ট ফ্লাইট তো অবশ্যই হওয়া উচিত। কারণ আমাদের অনেক মানুষ কিন্তু ইউকেতে থাকেন এবং অনেকে তারা কিন্তু এখানে আসতে চান, তখন শুধু মাঝখানে একটা গ্যাপ দিয়ে একটা মানে দুবাই কোথাও একটা নেমে তারপরে আবার আসতে হচ্ছে বা দিল্লি থেকে আবার আসতে হচ্ছে। এই জিনিসটা হওয়া উচিত বলে আমি মনে করি না। ডাইরেক্ট ফ্লাইট অবশ্যই তৈরি হওয়া উচিত এবং তার জন্য ভারত সরকার এবং ইন্ডিয়ান এম্বাসি তাদের অবশ্যই সচেষ্ট হওয়া উচিত। মুখ্যমন্ত্রী সেটা রিকোয়েস্ট করেছেন এবং সেই জিনিসটা তাদের সিরিয়াসলি কনসিডার করা উচিত। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।